গল্পের সন্ধানে আপনাকে স্বাগত। শুরু হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ছোট মামার ব্যাপারটা, অন্তিম পর্ব। একটু খোঁজ করতেই নবাবকে পাওয়া গেল। বর্তমান নবাবের বয়স খুব কম, 22-23 বছর মাত্র। নবাবী চাল কিছু নেই, প্যান্ট শার্ট পরা সাধারণ কলেজের ছাত্রদের মতো মনে হয়। বেশ হাসি খুশি। ছোটো মামার কাছে হাইকোর্টের জজ ইউসুফ সাহেবের একটা চিঠি ছিল। সেটা দেখে তরুণ নবাব বললেন, বইপত্র সব প্রায় নষ্ট হয়ে গেছে, ওই পোকাই শেষ করে দিয়েছে। আপনারা দেখে ইচ্ছে মতন যে কটা খুশি নিতে পারেন। আমি শিগগির পাকাপাকিভাবে চলে যেতে চাচ্ছি, তাই যা আছে সব বিলিয়ে দিয়ে যেতে চাই। গোটা একটা বাড়িতে নাকি ছিল লাইব্রেরি। আশ্চর্যের ব্যাপার, সে বাড়িটা কিন্তু এখনও পুরোপুরি ভেঙে যায়নি। 2-3খানা ঘর এখনও প্রায় আস্তই আছে। একটা ঘরে ঢুকে দেখলাম বইপত্রে একেবারে পাহাড় হয়ে আছে। খুব সম্ভবত আগে এ ঘরে বড় বড় আলমারি বা কাঠের র্যাক ছিল। কেউ একজন তার থেকে সব বইগুলো বার করে মেঝেতে ফেলে সেই আলমারি আর র্যাক বিক্রি করে দিয়েছে। অধিকাংশ বই ছিঁড়ে কুটি কুটি। ছোটো মামা আন্দাজে ভুল করেননি। জানোয়ারের বইও বেরুলো 2-1খানা। অতি কষ্টে গোটা চারেক বই আমরা বেছে নিতে পারলাম। বাকি আবার কাল সকালে দেখব বলে বেরিয়ে এলাম। ধুলো আর ভ্যাপসা গন্ধে ভরা ওই ঘরের মধ্যে বেশিক্ষণ থাকলে দম আটকে আসে। অবস্থা খারাপ হয়ে গেল। নবাব বাড়ির আতিথ্য এখনও বেশ উঁচু দরের। ছোটো মামার জামা কাপড়ে কাদা লেগে গিয়েছিল বলে ওকে দেওয়া হলো একটা সিল্কের লুঙ্গি আর একটা ভাঙা পাঞ্জাবি। রাত্রে খাওয়া দাওয়া জমলো বেশ। 3 রকম কাবাব আর ঘি চপচপে পরোটা। রাত্রে খাওয়া দাওয়া থাকার জন্য একটা ঘরও পাওয়া গেল। সেখানটায় একতলার ঘর আবর্জনায় ভর্তি, কিন্তু সিঁড়ি আর দোতলার একটা ঘর অটুট আছে। সেখানে পাশাপাশি 2খানা খাটে পরিষ্কার চাদর পাতা। নবাব নিজে এসে আমাদের জন্য ব্যবস্থা করে গেলেন। আমাদের খুবই অসুবিধা হবে বলে দুঃখ প্রকাশ করলেন বারবার। আমরা খুব না না বলতে লাগলাম। আমি একাই কথা বললাম অবশ্য। ছোটো মামাও সেই বিকেলের পর থেকে কথা বলছেন খুব কম। ইলেকট্রিসিটি নেই। একটা হ্যারিকেন রাখা হয়েছে আমাদের ঘরে। ছোটো মামা সেই টিমটিমে আলোতেই একটা বই খুলে বসেছেন। কিছুক্ষণ বই না পড়ে ছোটো মামা ঘুমোবেন না আমি জানি, কিন্তু আমার ঘুম পেয়ে গেছে। আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। আর সারা রাত বৃষ্টি পড়লেও কোনো ক্ষতি নেই, ঘুমটা জমবে ভালো। অবশ্য বেশি বৃষ্টি হলে এই বাড়িটা না ধসে পড়ে। ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা কি শব্দে ঘুম ভেঙে গেল। কেউ যেন একটা মাটির হাঁড়ির মধ্যে মুখ দিয়ে আওয়াজ করছে। এত রাত্রে এরকমই আর কি কে করে? পাশ ফিরে দেখলাম নিজের খাটের ওপর সোজা হয়ে বসে ছোটো মামা এক মনে বই পড়ছে। ছোটো মামা, কোনো আওয়াজ শুনেছ? ছোটো মামা শুধু আমার দিকে একবার তাকালেন, কোনো উত্তর দিলেন না। পড়ার সময় ডিস্টার্ব করা পছন্দ করেন না ছোটো মামা। আমি ভাবলাম তাহলে ঘুমের মধ্যে নিশ্চয়ই আমি ভুল শুনেছি। পাতলা ঘুমের মধ্যে এরকম অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায়। আবার চোখ বন্ধ করলাম, কিন্তু কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। খুব খারাপ গন্ধটা, অথচ একটা চেনা চেনা। যাই হোক, ঘুমোবার চেষ্টা করলাম জোর করে। গন্ধটা যেন বাড়তে লাগলো। এবার
চিনতে পারলাম। ছোটো মামার সঙ্গেই চিড়িয়াখানায় গেছি কয়েকবার। সেখানে বাঘ সিংহের খাঁচার সামনে এরকম গন্ধ পাওয়া যায়, সেই রকমই বোটকা গন্ধ। তখন মনে হলো একটু আগে যে আওয়াজটা শুনেছিলাম সেটাও যেন বাঘের ডাকের মতো। তখনই আবার সেই রকম বাঘের ডাক শোনা গেল একেবারে ঘরের মধ্যে। ধর্মর করে উঠে বসে দেখলাম সামনে খোলা বইখানির দিকে একদৃষ্টে তাকিয়ে ছোটো মামা আওয়াজ করছে, অবিকল বাঘের মতো। ঘরটাতে অসম্ভব মোটকা গন্ধ। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলেও আমি ডাকলাম, ছোটো মামা। ছোটো মামা ডাক থামিয়ে আমার দিকে তাকালেন। একদম অন্যরকম মুখ, অসম্ভব হিংস্র, গলা দিয়ে গড় গড় আওয়াজ বেরোচ্ছে। ছোটো মামার বদলে অন্য কোনো লোক হলে আমি কি করতাম জানি না, কিন্তু উনি তো আমার নিজের ছোটো মামা। খাট থেকে লাফিয়ে উঠে ছোটো মামাকে ধাক্কা দিয়ে বললাম, ছোটো মামা, ছোটো মামা, কী হয়েছে তোমার, কী হয়েছে? তাকিয়ে দেখলাম ছোটো মামার সামনের খোলা বইটাতে একটা বাঘের ছবি। কিছু না ভেবেই আমি বইটা বন্ধ করে দিলাম। ছোটো মামা অমনি সাধারণ গলায় বললেন, কিছু হয়নি তো, তুই অমন করছিস কেন? তুমি ওরকম শব্দ করছিলে কেন? ঘরে কিসের গন্ধ? কই না, কিছু না তো, আমি তো গন্ধ পাচ্ছি না। আমি ভয়ে ভয়ে খাটের তলা দেখলাম, কিন্তু দোতলার ওপর খাটের নিচে তো বাঘ লুকিয়ে থাকতে পারে না। তাছাড়া আওয়াজটা ছোটো মামাকেই করতে শুনেছি। ছোটো মামা আমার সঙ্গে ইয়ার্কি করছেন না, মাথা খারাপ হয়ে গেছে? ছোটো মামা হাই তুলে বললেন, আমিও এবার শুয়ে পড়ব। হ্যারিকেনটা কমিয়ে রাখা হলো খাটের পাশে। ছোটো মামা একটু পরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে নীলু, কুকুরটাকে কি আমিই মেরে ফেললাম? আমি বললাম, না, এত সহজে কি কুকুর মরে? হয়তো আমার ছাতার ঘায়ে ওর শিরদাঁড়া ভেঙে গিয়েছিল, তাই জলে পড়ে গিয়ে। আমার তা মনে হয় না, ওর নিশ্চয়ই মরবার সময় হয়ে গিয়েছিল। হঠাৎ গলার আওয়াজটা বদলে ফেলে ছোটো মামা হুঙ্কার দিয়ে বললেন, বেশ করেছি, মেরেছি। একটা পাগলা কুকুর তেড়ে এলে মারবো না? আমার ছোটো মামা বরাবরই শান্ত স্বভাবের মানুষ। কোনো দিন এরকম দাঁত মুখ খিঁচিয়ে কথা বলেন না, কিন্তু এসবের চেয়েও আমি বাঘের ডাকটার কথা বেশি চিন্তা করছিলাম। ছোটো মামা এরকম বাঘের মতন ডাকতে পারেন? কোনো দিন শুনিনি আগে। ছোটো মামা আমায় ভয় দেখাতে চাইছিলেন? তাহলে বাঘের গায়ের বোটকা গন্ধটা আমি পেলাম কি করে? ওটাও কি আমি মনে মনে কল্পনা করেছি? গন্ধটা এখনও ঘর থেকে যায়নি পুরোপুরি। রাত্রে আর কিছু হলো না। সকালবেলা ঘুম থেকে উঠেই ছোটো মামা বললেন, চল আমরা এখান থেকে চলে যাই। আমি বাঘের প্রসঙ্গটা একটু তুলতে যেতেই ছোটো মামা বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস। এই মুর্শিদাবাদে বাঘ, বলে খুব জোরে জোরে হাসতে লাগলেন। একটু বেলা হতেই তরুণ নবাব এলেন আমাদের খোঁজ খবর নিতে। চা খাবার পর বললেন, চলুন বই দেখতে যাবেন না? ছোটো মামার কোনো উৎসাহ দেখলাম না। বইয়ের ঘরে ঢুকেও ছোটো মামা চুপ করে একপাশে দাঁড়িয়ে রইলেন, একটা বইও ছুঁয়ে দেখলেন না। যে ছোটো মামা বইয়ের পোকা, যার জন্য এত দূরে আসত দেখে 25-30খানা বই বেছে নিয়ে বললাম, ব্যাস যথেষ্ট হয়েছে। কয়েকটা বান্ডিলে বেঁধে নিলাম বইগুলো। ফেরার পথে আমরা এলাম গরুর গাড়িতে। নবাবকে প্রচুর ধন্যবাদ দিয়ে আমরা উঠে পড়লাম সেটাতে। বিদায় নেওয়ার সময় ছোটো মামা একটাও কথা বললেন না। আমার খুব লজ্জা করছিল। আগের দিন যেখানে সেই ঘটনাটা ঘটেছিল সে জায়গাটা মনে ছিল আমার। রাস্তার ওপর থেকে নিচের সেই ডোবাটা দেখা যায়। মরা কুকুরটা এখনও জলে ভাসছে। বাচ্চাগুলোকে কোথাও দেখতে পেলাম না।
আমি পাশে তাকিয়ে দেখলাম ছোটো মামা চোখ বন্ধ করে আছেন আর বিড়বিড় করে কি যেন বলছেন। ছোটো মামার ব্যবহার দেখে আমি রীতিমতো চিন্তায় পড়ে গেছি। কলকাতায় ফিরেই ডাক্তার দেখাতে হবে। সামান্য একটা কুকুরকে মারা নিয়ে কি যেন হয়ে গেল, তাও তো ইচ্ছে করে মারা হয়নি। কিংবা ওই যে বাজের আওয়াজে ছোটো মামার অজ্ঞান হয়ে যাওয়া, সেই জন্যই সব হচ্ছে। কিন্তু কুকুরটার জন্য এখানে দেরি না হলে বাজ পড়বার আগেই অনেকটা চলে যেতাম। স্টেশনে এসে মিনিট 15-র মধ্যে আমরা পেয়ে গেলাম একটা ট্রেন। উঠে পড়লাম টিকিট কেটে। আমাদের কামরায় খুব বেশি ভিড় নেই, একটাই মাত্র জানলার ধারে সিট ছিল। সেটাও ছোটো মামাকে দিয়ে আমি বসলাম পাশে। ছোটো মামা আবার চোখ বুজে বিড়বিড় করতে লাগলেন। আধ ঘন্টা বাদে ছোটো মামা আবার চোখ মেলে গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসলেন। খুব স্বাভাবিক গলায় বললেন, অনেকক্ষণ বসে থাকতে হবে, দে তো একটা বই পড়ি। আমি খুশি হয়ে তাড়াতাড়ি একটা বইয়ের বান্ডেল খুলতে গেলাম। ছোটো মামা অন্য একটা বান্ডিলের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওর থেকে 3 নম্বর বইটা দে। একটা চওড়া মতন বই, জার্মান ভাষায় লেখা, ভেতরে অনেক জন্তু জানোয়ারের ছবি। বইটা ছোটো মামার দিকে এগিয়ে দিলাম। ছোটো মামা বইখানা মাঝখানের একটা পাতা উল্টেই চোখ বিস্ফারিত করে ফেললেন। একটা অদ্ভুত চিৎকার করে বইটা ছুঁড়ে দিলেন কামরার মেঝেতে। কামরার সবাই আমাদের দিকে তাকালো। আমি জিজ্ঞেস করলাম, কি হলো ছোটো মামা? ছোটো মামা কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডেকে উঠল। নকল কুকুরের ডাক নয়, ঠিক যেন একটা আসল কুকুর ডাকছে। বহু লোক ভিড় করে এলো আমাদের দিকে। ছোটো মামা তখনও ডেকে চলেছেন। কেউ কেউ ব্যাপারটাকে ঠাট্টা মনে করে হাসতে লাগলো। আমার যেন লজ্জে মাথা কাটা গেল। আমি ঝুঁকে ছোটো মামার হাত ধরে বললাম, কী হয়েছে ছোটো মামা, এরকম করছো কেন? ছোটো মামা ঠ্যাক করে আমার হাত কামড়ে ধরলেন দারুণ জোরে। অন্য লোকেরা এসে তাড়াতাড়ি না ছাড়িয়ে দিলে ছোটো মামা বোধ হয় আমার হাতের মাংসই তুলে নিতেন। আমাকে ছাড়বার পরই ছোটো মামা অন্যদের কামড়াতে গেলেন। তখন সবাই ছোটো মামাকে দমাদম করে মারতে শুরু করলো। এরকম অবস্থায় আমি জীবনে কখনো পড়িনি। আমার কান্না পেয়ে গেল। আমার ছোটো মামাকে অন্য লোকে মারছে। আমি ঝাঁপিয়ে পড়ে ছোটো মামাকে আড়াল করে কাতর গলায় বললাম, ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। ছোটো মামা তখনই আবার স্বাভাবিক গলায় বললেন, কী হয়েছে রে নীলু, লোকগুলো এমন খেপে গেল কেন? একজন লোক মাটিতে উল্টানো বইটা তুলে এনে দিল আমার হাতে। খোলা পাতাটায় একটা কুকুরের ছবি। অনেক লোক তখনও বলতে লাগলো, নামিয়ে দিন না, লোকটাকে নামিয়ে দিন। আমি হাত জড়ো করে সকলের কাছে ক্ষমা চাইলাম। ছোটো মামা বারবার অসহায়ভাবে বলতে লাগলেন, লোকগুলো এত রাগ করছে কেন, কি হয়েছে? আমার হাত থেকে রক্ত বেরোচ্ছিল। আমি সেখানে একটা রুমাল চাপা দিয়ে বললাম, কিছু হয়নি, তুমি চোখ বন্ধ করে বসে থাকো। আমাদের কাছাকাছি আর কোনো লোক বসলো না। হাওড়া স্টেশনেও পৌঁছলাম ভালোভাবেই। ট্রেনে 2জন সহযাত্রী আমার প্রতি দয়া করে একটা ট্যাক্সি ডেকে দিলেন। বেশ শান্তভাবেই ট্যাক্সিতে উঠলেন ছোটো মামা। এমনকি লোক দুটিকে নমস্কার করে ধন্যবাদ জানালেন। ট্যাক্সি চলতে শুরু করার পর আমাকে বললেন, বেশ ভালো লোক বলোরা। এবার বেড়ানোটা তেমন ভালো হলো না। সকাল থেকে মাথাটা ঝিমঝিম করছিল কেমন যেন। আমি বললাম, রাত্রিরে ঘুম হয়নি বোধহয়, বাড়ি গেলেই সব ঠিক হয়ে যাবে। তুই ভালো বই এনেছিস তো? আমার আর কিছু দেখা হলো না। হ্যাঁ, ভালো বই আছে অনেক কয়েকটা, দেখি দে তো। আমি সঙ্গে সঙ্গে বইগুলো আড়াল করে বসলাম। এখন নয়, বাড়িতে গিয়ে দেখবে। ছোটো মামা আর জোর করলেন না, বললেন,
সত্যি রে, আমার বড্ড ঘুম পাচ্ছে। আমরা তখন থাকি মমিনপুরের কাছে। ট্যাক্সিটা চলছে খুব আস্তে আস্তে। হঠাৎ পাশে একটা ডুমডুম আওয়াজ পেলাম। ছোটো মামা চোখ বুজেছিলেন, অমনি আবার চোখ মেলে খাড়া হয়ে বসলেন। আমি দেখলাম আমাদের ট্যাক্সির পাশ দিয়ে একজন বাঁদর নাচওয়ালা চলেছে দুটো বাঁদর নিয়ে। ছোটো মামা মুখ দিয়ে দুবার হুপ হুপ করে ঝট করে ট্যাক্সির দরজা খুলে নেমে গেলেন রাস্তায়। তারপর লাফাতে লাগলেন সেই বাঁদর দুটোর পাশে, আর অবিকল একটা গোঁদা বাঁদরের মতো দাঁত মুখ খুঁচোতে লাগলেন বাঁদরওয়ালার দিকে। একটা দারুণ হইচই পড়ে গেল। কলকাতার রাস্তায় ভিড় জমতে 1 মিনিট দেরি হয় না। তাছাড়া এমন দৃশ্য, একজন ধুতি পাঞ্জাবি পরা লোক বাঁদরের মতো শব্দ করছে আর লাফাচ্ছে। ছোটো মামাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছিল ঠিকই, তারপর তার চিকিৎসা করা হয়েছে। কোনো ডাক্তার তার মধ্যে পাগলামির কোনো চিহ্ন খুঁজে পাননি, কিন্তু তার পাগলামি দিন দিনই বাড়তে লাগলো। এমনিতে ছোটো মামা খুব চমৎকার স্বাভাবিক মানুষ, কিন্তু কোনো জন্তু জানোয়ার দেখলে কিংবা বইতে কোনো জন্তু জানোয়ারের ছবি, এমনকি নামটা দেখলেও তিনি বদলে যান। অমনি সেই জন্তুটির লক্ষণ তার মধ্যে ফুটে ওঠে। কোনো ওষুধে কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত ছোটো মামাকে দেখাশোনার জন্য রাখা হলো মধুপুরের একটা ফাঁকা বাড়িতে। সে বাড়িতে কোনো ছাগল বা বেড়ালও ঢুকতে দেওয়া হয় না। ছোটো মামা সর্বক্ষণ অঙ্ক বা জ্যামিতির বই পড়েন। গল্পের বই পড়া একেবারে বন্ধ, কারণ আমি দেখেছি বাংলা বা ইংরেজিতে এমন কোনো গল্পের বই নেই যেখানে একবার না একবার কোনো না কোনো জন্তু জানোয়ারের উল্লেখ থাকে না। একবার একটা বইতে শুধু বিড়ালের মতন সতর্ক, এই লাইনটা পড়েই ছোটো মামা বিড়াল ডাকতে শুরু করেছিলেন। আমার মনে হয় পশু সমাজের কোনো আলাদা ব্যবস্থা আছে। তারাই কোনো রহস্যময় উপায়ে ছোটো মামার ওপর এরকম প্রতিশোধ নিয়েছে। যদিও জানি আমার এ কথা কেউ বিশ্বাস করবে না। অবশ্য মধুপুরে গিয়ে যে কেউ আমার ছোটো মামাকে এখনও দেখে আসতে পারে। আর একটা কথাও আমার প্রায়ই মনে হয়, সেদিন কেন সেই মাটির রাস্তাটার বাম দিকে না নেমে ডান দিকে নামলাম না আমরা, তাহলেই তো সব ঠিকঠাক থাকতো। আচ্ছা, এরকম কোনো ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে? যেমন আপনি হয়তো অজান্তেই কোনো কাজ করেছেন, কিন্তু পরে মনে হয়েছে কাজটা না করলেই ভালো হতো। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আপনার সাথে, তাহলে আমাদের সাথে শেয়ার করবেন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।